কার্গিল বিজয় দিবস উদযাপনের জন্য আমরা কিন্তু পুরো কার্গিলের যে স্টোরিটা সেটাকে অনেকগুলো এপিসোডে কভার করছি আমাদের চ্যানেলে। তাই আপনি যদি কোনো এপিসোড মিস করে থাকেন, প্লিজ আগের এপিসোডগুলো দেখতে ভুলবেন না, নাহলে কিন্তু আপনি কনটেক্সটটা বুঝতে পারবেন না আমাদের ভিডিও। আজকে পর্ব 2 এবং আমরা আগের পর্বে ডিসকাস করেছি যে কেন কার্গিল যুদ্ধ হয়েছিল, তার প্রেক্ষাপটটা কি ছিল, এবং এইবার আমরা ডিসাইড করব যে আসলে এক্সিকিউশনটা কিরকম ভাবে প্লে আউট করে। যেমনটা আমরা আগের ভিডিওতেই বলেছি যে এই প্ল্যানটা এমন এখন জানা যায়, পাকিস্তান মিডিয়া থেকেও জানা যায় এবং ওয়াইডলি অ্যাক্লেমড যেসব মিডিয়া আছে তার থেকেও কিন্তু জানা যায় যে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ, তিনি কিন্তু এই প্ল্যানটার ব্যাপারে ইনিশিয়ালি জানতেন না। এটা কিন্তু মুশারফ একদম 3-4 জন তার ক্লোজ অ্যালাইকে নিয়ে প্ল্যানটা তৈরি করেছিলেন এবং তারপরে আস্তে আস্তে তারা কিন্তু প্রথমে এটা রেকি করে এবং রেকি করে দেখে যে এই যে ভারতের যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু শীতকালে ফাঁকা হয়ে যায় এবং তখন মুশারফ একটা বুদ্ধি বার করে যে আমরা পাকিস্তানি আর্মি পাঠাবো না, এবং তারা তারপরে যে তাদের রেগুলার আর্মি আছে যারা ট্রেন্ড আর্মি, এদেরকে কিন্তু স্কারদু, বালুচিস্তান, এনএলআই এইসব জায়গা থেকে একটা টিম তৈরি করা হয় 300-400 জনের, এবং তাদেরকে কিন্তু মুজাহিদ্দিন হিসেবে ইন্ডিয়াতে পুশ করা হয়, মানে পাকিস্তানি আর্মি হিসেবে। এর পেছনে ক্যালকুলেশনটা খুব সিম্পল ছিল যে কাল যদি তারা ধরা পড়ে কোনোভাবে, তাহলে পাকিস্তান নিজের হাত দিয়ে ফেলবে যে আমাদের তো আর্মি নেই, আমরা তো এখানে কোথাও ছিলামই না, তো ভারত আমাদের উপর অযথা দোষ লাগাচ্ছে। যা করেছে মুজাহিদ্দিন না করেছে, কারণ কাশ্মীর এত একটা ডিসপিউটেড জায়গা এবং কাশ্মীরিরা নিজেদের রাগে ভারতের ওপর এই জিনিস করেছে। মুশারফ পাকিস্তানের যেটা স্বভাব যে এরকম একটা দোষ চাপিয়ে পালিয়ে যাবে বলে, সে কিন্তু আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম করে রেখেছিল। তাই জন্য কিন্তু এই ছদ্মবেশটা নেওয়া যে পাকিস্তান ট্রেন্ড আর্মি, তারা কিন্তু মুজাহিদ্দিনের বেশে ভারতে ঢুকতে শুরু করে এবং এই মার্চটা কিন্তু একটা লম্বা মার্চ। পাকিস্তান থেকে এসে ভারতের কার্গিলে গিয়ে 130টা পোস্ট কিন্তু পাকিস্তানি এই যে লোকজন আছে তারা কিন্তু দখল করে ফেলে, এবং এই যে তাসি নামগায়াল যে শেপার, সে কিন্তু প্রথমেই লক্ষ্য করে যে কিছু লোক এখানে ঘোরাফেরা করছে এবং সে কিন্তু ভারতীয় যে মিলিটারি আছে তাকে রিপোর্ট করে। কিন্তু ভারতও তখনও কিন্তু প্রথম দিকে এই জিনিসটাকে বিশ্বাসই করতে পারছিল না। তার অনেকগুলো কারণ ছিল, যে এক হচ্ছে ফট করে যদি এটা মেনে নেয় তাহলে এটা আর্মির ফেলিওর হিসেবে দেখা হবে যে কি করে পাকিস্তান ঢুকে পড়লো। তাই প্রথমে সেইটা নিয়ে একটুখানি মুশকিল ছিল এবং আসলে জানাও যাচ্ছিল না যে মুজাহিদ্দিন ঢুকেছে না আর্মি ঢুকেছে, কে ঢুকেছে। এবং ভারতীয় মিডিয়াতে কিন্তু মানে এই ইনফিল্ট্রেশন শুরু হয়ে যায় জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে। মে মাস অব্দি কিন্তু কারোর কাছে কোনো খবর ছিল না। প্রথম ভারতীয় মিডিয়াতেই মে মাসে জানা যায় যে ওখানে কিন্তু কিছু একটা গন্ডগোল হচ্ছে, এবং এটা আরো পরিষ্কার হয়ে যায় যখন ভারত নিজের ইন্টারসেপশনস গুলো শুরু করে। তখন কিন্তু শোনা যায় যে এই যে মুজাহিদরা যে ভাষায় কথা বলছে, সে ভাষায় কিন্তু মুজাহিদ্দিনদের কথা বলার কথা নয়, তারা কিন্তু পেশতো ভাষায় কথা বলছিল। এবং এর থেকেই প্রথম সন্দেহটা ভারতীয়দের মনে তৈরি হয় যে আরে এ তো মুজাহিদ্দিন নয়, এ তো আর্মি। এবং এই এতদিন বাদে, মানে ইনফিল্ট্রেশন হয়ে যাওয়ার এতদিন বাদে কিন্তু ভারত মোটামুটি এইটা বুঝতে পারে যে কি হয়েছে পুরো ব্যাপারটা, এবং তারপর ভারত নিজের রেসপন্সের যে অপারেশনসগুলো সেইগুলোকে সাজায়। উল্টো দিকে পাকিস্তান সেনা কিন্তু ততদিনে বেশ আরাম করে ভারতের এই 130টা প্লাস পোস্টে কিন্তু বসে গেছে, এবং তারা কিন্তু চুপচাপ বসছিল কারণ যুদ্ধ ওখানেই জেতা হয়ে গেছিল। যখনই আপনি এরকম একটা যুদ্ধে এত হাইট অ্যাডভান্টেজের জায়গা দখল করে ফেলেন, তখন কিন্তু নিচে যে আছে তার যুদ্ধ করা অপ্রাসঙ্গিক, যেটা কিন্তু পাকিস্তান সিয়াচেনে চেষ্টাও করে দেখেন। তাই পাকিস্তান কিন্তু মনে মনে যুদ্ধ জিতে পাহাড়ে বসছিল যে এবার দেখা যাক ইন্ডিয়া কি করে। এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু ভারত সরকার ফাইনালি মেনে নেয় যে হ্যাঁ এরকম একটা গন্ডগোল হয়েছে এবং এরা যে মুজাহিদ্দিন না, এরা যে পাকিস্তান আর্মি, এটা ক্লিয়ার হয়ে যায় এবং ভারতের তরফ থেকে লঞ্চ করা হয় অপারেশন বিজয়। এবং এরপরে অনেক রকম অপারেশন লঞ্চ হয়, যেটা আমাদের এয়ারফোর্সের অপারেশন সাফেদ সাগর ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে যুদ্ধের চ্যালেঞ্জটা, সেইটা কিন্তু একটা অদ্ভুত চ্যালেঞ্জ ছিল ভারতের কাছে, কারণ এত অল্টিটিউডে যুদ্ধ এবং এত অল্টিটিউডে আগে কোনো আর্মি যুদ্ধ করে জেতেনি। এই যুদ্ধটা করতে যাওয়ার যে প্রপোজিশনটা, সেটাই কিন্তু একটা ভয়ানক প্রপোজিশন ছিল, কারণ এটা সুইসাইডের মতো মিশন। অন্য যে কোনো দেশ হলে কিন্তু নেগোসিয়েশন টেবিলে চলে যেত, কিন্তু ভারত পাকিস্তান এবং মুশারফের ক্যালকুলেশন চমকে দিয়ে রেসপন্ড করবে এই সিদ্ধান্ত নিল, এবং এখান থেকেই কিন্তু অফিসিয়াল যুদ্ধ শুরু হলো, যখন ভারত নিজের নর্দার্ন কমান্ড এবং 15 কর্পসকে মুভ করা শুরু করলো এই রেসপন্সের জন্য। আচ্ছা, এবারে সব থেকে যে পাকিস্তানের দিকে বড় মিসক্যালকুলেশনটা, এই যুদ্ধের একটা আনসাং হিরো হচ্ছে বোফোর্স গান। এই বোফোর্স গান কিন্তু একটা হেভি আর্টিলারি গান, এবং এই বোফোর্স তার আগেই কিন্তু তার যে পারচেজিং নিয়ে একটা স্ক্যান্ডেলে জড়িয়েছিল, এবং এই বোফোর্স নিয়ে কিন্তু ভারতের একটা স্ক্যান্ডেলই হচ্ছিল। কিন্তু এই বোফোর্স কিন্তু এই কার্গিলের খেলা ঘুরিয়ে দেয়
অপারেশন বিজয়। প্রথমত কেন এটা বলছি যে পাকিস্তানের এটা মিসক্যালকুলেশন ছিল, যে বোফোর্সের যা ওজন, যা সাইজ, তা কিন্তু পাকিস্তান কোনোদিন আশাই করেনি যে ভারত ওই অল্টিটিউডে বোফোর্স গানকে নিয়ে যেতে পারে। প্রথমত সেইটা তাদের একটা ক্যালকুলেশন ছিল। 2 নম্বর ক্যালকুলেশন কি, আমরা উপরে বসে আছি, আমরা বার্ডস আই ভিউ পাচ্ছি, আমরা নিচ অব্দি দেখতে পাচ্ছি, তো বোফোর্স আমরা দেখবো, উড়িয়ে দেবো, ঝামেলা শেষ। কিন্তু ভারতীয় আর্মি একটা অদ্ভুত অপারেশন করলো এই বোফোর্সকে অতদূর তুলে নিয়ে যেতে। এই বোফোর্স কিন্তু রাত্রিবেলা মুভ করা হতো যাতে দিনের বেলা কোনো ডিটেকশন না হয়, এবং দিন হলেই একে কিন্তু কেমোফ্লাজ করে রেখে দেওয়া হতো। এবং পাহাড়ের ওই সরু রাস্তায় যখন হেয়ারপিন বেন্ড এইগুলো নিতে হতো বোফোর্সকে, তখন কিন্তু ইন্ডিয়ান আর্মি খুব যত্নে, খুব লুকিয়ে চুরিয়ে টর্চের আলো দিয়ে কিন্তু বোফোর্সকে নিজের গন্তব্যে পৌঁছতে সাহায্য করে। এবং একবার যখন এই বোফোর্স নিজের গন্তব্যে পৌঁছে যায়, তখন কিন্তু ভারতের তরফ থেকে ভয়ানক পাউন্ডিং শুরু করা হয়। এবং এই যে এত হেভি আর্টিলারি ফায়ার পাকিস্তান ফেস করবে, এটা কিন্তু পাকিস্তান কখনোই ক্যালকুলেট করতে পারেনি। এবং এই বোফোর্স কিন্তু ঝাঁঝরা করে দিতে থাকে পাকিস্তানকে, মানে একটা ভয়ানক রকমের শেলিং কিন্তু এই বোফোর্স শুরু করে ইন্ডিয়ার পক্ষ থেকে, যেটা ছিল ইন্ডিয়ার প্রথম রেসপন্স। এবং তারপরে অপারেশন বিজয়ের সাথে কিন্তু এয়ারফোর্সের যে অপারেশন সাফেদ সাগর, সেটাকেও কিন্তু শুরু করা হয়। MiG-21, MiG-27, মিরাজ 2000 সিরিজ, এই যে সব আমাদের কাছে যুদ্ধ বিমান আছে, তারা কিন্তু নিজেদের উড়ান ভরে ভারতের বিভিন্ন বেস থেকে, পাঠানকোট থেকে শুরু করে নানান জায়গাতে। এদের কাজ ছিল যে এলওসি লাইনের ওপরে স্ট্রিক্ট কন্ট্রোল রাখা এবং স্ট্র্যাটেজিক সব টার্গেট হিট করা, যাতে পাকিস্তানকে দুর্বল করা যায়। কিন্তু এই সময় ভারতের উপর কিন্তু একটা ব্যান লেগেছিল, যার জন্য ভারত এইসব প্রিসিশন মিসাইল পাচ্ছিলই না সারা পৃথিবী থেকে, কারণ ভারত কদিন আগে নিউক্লিয়ার টেস্ট করেছে। তখন কিন্তু ইসরায়েল ভারতকে এই প্রিসিশন যে মিসাইলগুলো ছিল সেইগুলো দিয়ে কিন্তু সাহায্য করে। এবং যারা ওয়ার এক্সপার্ট তারা কিন্তু এটা জানে এবং মানে যে কার্গিল যুদ্ধে আমাদের এয়ারফোর্স এমন কিছু খুব বিশাল মেশিনারি না নিয়েও যে পারফরমেন্স দেখিয়েছে, তা কিন্তু ঐতিহাসিক। পৃথিবীতে ওই উচ্চতায় যুদ্ধ করা, এবং সেটা প্লেন দিয়ে হলেও খুব সোজা মনে হলেও, যারা এয়ার ব্যাটেলের খবর রাখে তারা কিন্তু জানবে যেটা কিন্তু অলমোস্ট একটা ইম্পসিবল অপারেশন, যেটা কিন্তু ইন্ডিয়া এই সাফেদ সাগরের মাধ্যমে অ্যাচিভ করতে পারে। এবং এই যে ল্যান্ড এবং যে এয়ার অপারেশনের সাথে ভারতের যারা নেভাল প্রেজেন্স আছে, তারাও কিন্তু একটা ব্লকেট করতে শুরু করে, এবং ভারত কিন্তু অল ফ্রন্টে যুদ্ধ ঘোষণা করে দেয়। এবং শুধু তাই নয়, ভারত যেটা করে সেটা হচ্ছে যে ডিপ্লোম্যাটিক্যালিও সারা পৃথিবীর কাছে পাকিস্তানকে এক্সপোজ করতে শুরু করে যে পাকিস্তান কেমন মিথ্যাচারী দেশ, যারা নিজেদের আর্মি ঢুকিয়েছে কিন্তু বলছে মুজাহিদিন, আর বলছে আমরা কিচ্ছু জানি না। ভারতের কিন্তু রেসপন্স এইটা হয়। আমরা এর পরবর্তী পার্ট, যেটা শেষ পার্ট হবে আমাদের সিরিজের, সেই পার্টে কিন্তু আমরা দেখব যে এরপরে যুদ্ধ কিরকম ভাবে এগোয় এবং শেষমেশ কিভাবে ভারত এই যুদ্ধ জেতে। তাই আমাদের পরের এপিসোডটা একদম মিস করবেন না। আপনি দেখছিলেন জিও কাকা। আমরা কার্গিল বিজয় দিবস সেলিব্রেট করার জন্য কার্গিলের পুরো যে ঘটনাটা, সেটাকে ছোট করে একটা সিরিজ বানাচ্ছি এই চ্যানেল। আপনার যদি কার্গিল পছন্দের গল্প হয়, তাহলে দেখতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের সাথে, যারা কিন্তু এই গল্পটা এনজয় করবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই গল্পের পরবর্তী পার্ট এবং শেষ পার্ট নিয়ে আমি ফিরবো আগামীকাল। নমস্কার।